ছেড়ে দাও, আমাকে আবার ছেড়ে দাও। खा बिगले तुम्हें मर के ने खा बिगला कुथा सुन बिगला तुम्हें मर मर ছেড়ে দাও। ঝুমরি তাকে মাটিতে চিৎ করে ফেলে উঠে বসেছে তার বুকের ওপর। পা দুটো দিয়ে সমানে চেপে ধরেছে তার গলা, আর এক হাতে মুখের হাঁটা খুলে রাখার চেষ্টা করতে করতে অন্য হাতে খাবার ঢেলে দিচ্ছে। বিপুলের মরণাপন্ন মুখে খাবারের চাপে এবার শ্বাসনালীর কর্মক্ষমতা লোপ পাচ্ছে। বোধহয় শেষবারের মতো একবার জল থেকে ডাঙায় তোলা মাছের মতো খাবি খেয়ে মারা পড়ল বিপুল মাঝি। ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু তার পরিণাম কি সবসময় এত ভয়ঙ্কর হয়? বিপুল মাঝি অকালে গেল কার জন্য? কে ওকে ওই পথে টানল? ঝুমরি বা আসলে কে? জানতে হলে শুনতে থাকুন তিনি তার কলমে, ঝুমরি। সাইকেল নিয়ে রুদ্ধশ্বাসে পথ পেরিয়ে ছুটে চলেছে বিপুল, আর গজগজ করছে নিজেরই মনে। দূর, ফালতু এতটা দেরি হলো। লাস্ট ট্রেনটাও যদি না পাই তাহলে কি হবে? খবর যদি এসেই ছিল তবে একটু আগে তো এসে জানাবে। এই জন্যই বলে বড় ভরসা ভাঙা মালসা। চাকরিটা পাকা হোক না, রেডিও নয়, টেবিল পাখা নয়, সবার আগে একখানে টেলিফোন নেব। দরকারি খবরাখবর কেমন চট করে পাওয়া যায়। হ্যাঁ, মল্লিক বাড়ির ওই টেলিফোনটার ভরসায় থাকলে যাতা হয়ে যাবে। কথাটা অবশ্য মিথ্যে নয়। এই তল্লাটে এক মল্লিক বাড়ি ছাড়া টেলিফোন আর কারোর বাড়িতেই নেই। শহর থেকে খবরটা এসেছে ঝাড়া 1.25 ঘন্টা হলো। কারখানা থেকে এসে সবে বাইরের পোশাকটা বদলে লুঙ্গিটা পরছিল বিপুল। এমন সময় চাঁচা ছোলা গলায় চিৎকার করে এগে যেন দোরগোড়ায় এসে দাঁড়ালো। বলি, ও বিপুল বাবু, ঘরে আছেন নাকি? এ আপনার টেলিফোন এসেছিল যে। টেলিফোন শুনেই বিপুল তড়ি ঘড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ফোন তো একটা আসবার কথাই ছিল। হ্যাঁ, কখন ফোন এলো? হ্যাঁ, তাই এসেছিল ধরুন ওই ঘন্টা 2 হবে। কি এতক্ষণ পরে আমাকে খবর দিচ্ছ? তা কে ফোন করেছিল? ওসব আমি জানি না। তখন রেডিওয়ে রাঘব কবিয়ালের সঙ্গে বিষ্ট কবিয়ালের তরজাপালা হচ্ছিল। পালা শুনতে শুনতে ফোনটা এলো। শিবচরণ কর্তা ফোন ধরে ডেকে বলেছিলেন আপনাকে এসে খবরটা দিতে, কিন্তু আমরা তখন এমন পালা শুনছি আর আসতে পারিনি। এই এতক্ষণে শেষ হলো, তাই ভাবলাম আপনাকে বলে দিয়ে যাই। বিপুল বিরক্তিতে কি বলবে মুখে কথা এলো না, শুধু কোনো মতে বলল, তো কি খবর এসেছে? আগে আপনার ছেলে হয়েছে। বুকের ভেতর যেন আনন্দ পাড় ভাঙল। এবার মিষ্টি খাওয়ার পয়সা দিন। এত বড় একখান খবর দিলুম যে। হ্যাঁ নিশ্চয়ই, শহর থেকে আমি মিষ্টি কিনে এনে তোমাদের খাওয়াবো। এখন ধারে কাছে তো মিষ্টি দোকান নেই, আর আমার কাছে খুচরো পয়সাও নেই, বুঝলে। এখন আমি ব্যস্ত, তুমি যাও। কোনো মতে এইটুকু বলেই সে মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। মরণ, ব্যস্ত না হাতি। যেই বলেছি পয়সা দিতে হবে অমনি পিঠ বাঁচিয়ে পালালো। দূর দূর, এইসব লোকের উপকার করতে আসে। গজ গজ করতে করতে ঝি ফিরে গেল। যে যাই বলুক, বিপুল তখন চূড়ান্ত ব্যস্ত। রাত 8:30 বাজতে যায়। এমন করে চলতে থাকলে আজ আর তার শহরে যাওয়াই হবে না। কোনো মতে চটপট আবার সেই বাইরের পোশাক পরে সে দৌড়ে তালা দিল। দাওয়া থেকে নিচে নামালো সাইকেলটা, সেটাই এখন ভরসা। স্টেশনে পৌঁছে ওই মাস্টারবাবুর জিম্মায় দিয়ে শেষ ট্রেনে চড়ে বসতেই হবে। আহা, ছেলে হয়েছে বলে কথা। বউয়ের শরীর ভালো ছিল না, কত কাহিল হয়েছে বউটা। এমন সময় যদি সে পাশে গিয়ে না দাঁড়ায় তাহলে কেমন দেখায়। যদি আগে খবর আসতো তাহলে অবশ্য জানতোই বা কী করে। বিপুল তো ঘরে ছিল না। যা হয়েছে ভালোই হয়েছে, এইটুকুই মনকে বোঝায় বিপুল। যত জোরে সে সাইকেল চালাচ্ছে ততই ভরসা হয় এই ট্রেনটা তার ফেল হবে না। কিন্তু আনন্দ উত্তেজনায় বিপুল ভুলেই গিয়েছিল
যে সে চাঁদনি রাতের মেঘলা আকাশে আলো ছায়া দেখতে দেখতে যে পথে এগিয়ে যাচ্ছে সে পথটা স্টেশন যাওয়ার নয়, সেটা অন্য ঠিকানার পথ। আপন মনে চলেছে বিপুল। এমন করে অনেকক্ষণ সাইকেল চালানোর পর তার হঠাৎ মনে হয় কোনো মতে হাত ঘড়িটা একটু উঁচিয়ে দেখতে চায়। ঠিক তখনই শোনা যায় কান্নার আওয়াজটা। একসঙ্গে যেন অনেকগুলো মেয়ে সুর মিলিয়ে কাঁদছে। কান্নাটা অমুক টানে তাকে টানছে। বিপুল সেই টান এড়াতে পারছে না। বিপুল এগিয়ে চলে কান্নার উৎস ধরে। অনেকখানি যাওয়ার পর হঠাৎই সাইকেলটা কিসের সঙ্গে একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে বিপুলও। তার একটা হাত জখম হয়েছে, একটা পা সাইকেলের চাকার তলায়, আর সেই চাকাটার ওপরেই আর এক পায়ের হাঁটু মুড়ে সে বসে পড়েছে। আবার ঠিক এই সময় শোনা যায় সেই কান্নাটা। আশ্চর্য, সে যে মুহূর্তে মাটিতে আছড়ে পড়েছে ঠিক সেই মুহূর্তের জন্য যেন থেমে গিয়েছিল কান্নাটা। এখন সে একটু ধাতস্থ হতেই আবার আরম্ভ হলো, তবে এবার একটু আস্তে। বিপুল চারপাশটা দেখতে লাগলো, মনে মনে ভাবল, বিপুলের গায়ে কাঁটা দিয়ে সমস্ত লোম সোজা হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ আকাশে মেঘ ছিল না ঠিকই, তবু সামনেই পূর্ণিমা, লক্ষ্মী পুজো। চাঁদের মুখ ভালোই দেখা যাচ্ছে। আলো ছায়াপথ পিছনে ফেলে এই কোন নিকষ কালো অন্ধকারে ছাওয়া আকাশের তলায় এসে পড়ল বিপুল। ব্যাপারটা ভাবা শেষ হতে না হতেই একটা মেয়ে প্রাণপণে বলে উঠল, সেই সঙ্গে যেন একটা ঝাপটা অনুভব করল বিপুল, আর তার সাইকেল সমেত গোটা শরীরটা যেন নাড়িয়ে দিল কেউ। হ্যাঁ, সে অল্প সরে গেল পাশে। মাটিটা তাকে নাড়িয়ে দিল। বিপুল অবাক হচ্ছে। হঠাৎ কে কে একটা মেয়ে খুব কাছে এসে নরম গলায় জানতে চাইল। চমকে তাকে জিজ্ঞেস করে বিপুল, হ্যাঁ কে 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 কথা বললো? হ্যাঁ, আমি জুমরি আছি, জুমরি। বিপুল পিছনের দিকে ঘাড় ঘোরালো। অমনি কি আশ্চর্য কাণ্ড! দিব্যি আটপৌড়ে করে একখানা শাড়ি পরা অল্প বয়সী মেয়ে, মাথায় চূড়ো বাঁধা চুল, ঠিক তার পিছনে এসেই দাঁড়িয়েছে। চারপাশে সামান্য আলো না থাকলেও মেয়েটাকে দেখা যাচ্ছে, তবে কেমন যেন ভাষা ভাষা সে আছে, আবার যেন নেই। কে তুমি? হ্যাঁ, কে তুমি? বললুম তো মো জুমরি আছি। তা তুমি কে বটে? আমি 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 বিপুল। আমতা আমতা করে বিপুল এবার আস্তে আস্তে ওঠার চেষ্টা করে। মেয়েটা তাড়াতাড়ি তার হাত ধরে বলে, ওহো, বড় বিদ্যা পাইছো বুঝি বাবু। নাও মোর হাতটা ধরে উঠো কেনে। বিপুল মেয়েটার ছোঁয়া পাওয়া মাত্রই যেন কেমন হয়ে যায় এক মুহূর্তের জন্য। হয়তোবা অজান্তেই একটা ভয় তাকে কাঁপিয়ে দেয়, আর ঠিক তারপরেই সে অকারণে খুব খুশি হয়ে ওঠে। কতদিন হলো মঙ্গলা বাপের বাড়ি গিয়েছে। বিপুল বলতে গেলে প্রায় অনেক দিন সন্ন্যাসীর মতোই তো হয়ে রয়েছে। সেখানে এমন রাতে এইভাবে একটা মেয়ে সেধে তার হাত ধরে যখন সাহায্য করতে চাইছে, তখন তাকে ফিরিয়ে দেওয়ার মতো অত নির্দয় বিপুল মাঝি নয়। তার মন বলল, শুধু সে কেন, এমন পরিস্থিতিতে সন্ন্যাসী সেজে থাকবে এমন পুরুষ মানুষ যে ভুবনে বিরল। ঝুমরি বলল, এখানে বড় জার, চলো কিনে এই কান্তিকে। ও হা, তোমার বড় খিদা লাগছে না গো? খাওয়া দাওয়া তো করতে হবে বটে। বিধা করছিলা কি কোথাও? ও বাবু, বিধা করছে? অমন জখমটা হলে যে পিঠা তো কুরবারি কোথা পিঠা করছে তোমার? বিপুল মুহূর্তে একটা কাজ করলো, যদিও কাজটা যে সেই করলো তা জোর দিয়ে বলা যায় না,
কারণ যতই যাই হোক বিপুল মাঝি কোনো কালেই দুশ্চরিত্র ছিল না, কিন্তু এখন আর সেই সবের পাঠ রাখল না। সপাটে মেয়েটার অন্য একটা হাত ধরে নিজের বুকের ওপর চেপে বলল, লাগছে বই কি, আমি খুব কষ্টে আছি। ঝুমরি হাসল, বলল, চলো। একটা শব্দেই বশ হয়ে গেল বিপুল মাঝির ৩৫ বছরের পেটাই দেহটা। ঝুমরির পিছন পিছন সে এগিয়ে চলেছে, হাঁটছে তো হাঁটছেই। মাটিতে পড়ে রইল তার স্বাদের নাদের সাইকেলটা। সেদিকে ফিরেও তাকালো না বিপুল। হাঁটতে হাঁটতে কত দূর যে তারা এগিয়ে গেল তার হিসেব রাতের প্রহর পর্যন্ত রাখেনি। এ কি, সরে যাচ্ছ কেনে? ভালো লাগছে গ্লাই? না না, মানে আমি ঠিক বুঝতে পারছি না তো। না বোঝার কি আনছে? তুমি তো সেবা যতন আদরটুই চাইছো, আর খাওয়া ছাড়া কি সেবা যত্ন তো করা যায়? না, কি না? আমি আর পারছি না। বললেই হলো, এত খুবই সামান্যটাও আছে। কত কষ্ট কইরে তোমার জন্য জোগাড় করলুম বলো তো। কাও লক্ষ্মীটি, কথা শুনো, খাইয়া লও। বিপুল আবার মুখে গ্রাস তোলে। যতই হোক মানুষের পেট সবকটা পাকস্থলী ভরে গেছে, আর এক বিন্দু খাবার ঢোকার উপায় নেই। অথচ ঝুমরি একের পর এক থালা সাজিয়ে তার মুখের সামনে হাজির করছে। প্রথম প্রস্থ খেতে ভালোই লাগছিল তার। বউটা এখন বাপের বাড়ি, তাছাড়া কারখানায় ওভারটাইম চলছে, গুছিয়ে খেতে বসা হয়নি বহুদিন। সেখানে পাতে ভাত, মাছের ঝোল, মুরগির ডালনা আর ঘরে পাতা দই এনে যদি কেউ খেতে দেয়, তবে খেতে আর কার না ভালো লাগবে। সেই পাতটা শেষ হতে না হতেই আরেক পাত আনে ঝুমরি। তাতে ফুলকো লুচি, এঁচড় কষা, মাখা সন্দেশ, আমসত্ত্ব। আবার সেই পাতটা শেষ হতেই জামবাটি ভরা ক্ষীরপুলি আর ছানার পায়েস নিয়ে আসে। এইবার বিপুল বলে, আর খেতে পারবো না। এত কি খাওয়া যায়? আমি তো মানুষ নাকি? ঝুমরি হেসে বলে, পারবে বই কি, কি এমন দিছি তোমায়? আর মানুষ কেন হবে? তুমি তো পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ পারেলাই এমন কাজ আছে নাকি? এই খাবার জন্যই তো সেই দিন। দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যায় ঝুমরি। কিন্তু বিপুল তখন নাচার, বমি হয়ে যাওয়ার জোগাড়, আর কিছুতেই নয়। সে ওঠার উপক্রম করে, তখনই জোড়াজুড়ি শুরু করে ঝুমরি। রীতিমতো তার একটা হাত ধরে তাকে বসিয়ে রাখে মাটিতে, কিন্তু রেগে নয়, যত্ন করে। আদর যে এতখানি অত্যাচার হতে পারে তা বিপুলের জানা ছিল না। খান পড়া মেয়েটা তাকে কি যত্ন করেই না খাওয়াচ্ছে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছে না বিপুল বেচারা। কই গো, হাত করো দেখি, মুখ খাইয়ে দিছি। দেখ কইলা কেমন রং হয়েছে পায়েসটার। খাও খাও, আর ক্ষীর পুলিটা মুখে দিয়ে দেখো, বুঝতেই পারবে গলা কখন মিলিয়ে যাবে। ইসব বলো ওই রসময় বামনির হাতটোর কাজ। তুমি না খেলে তার রান্নার নাম তো খারাপ হয়ে যাবে কেনে। না না, আমাকে ক্ষমা করো। আমি আর পারছি না, আমি আর খেতে পারছি না। আমাকে ছেড়ে দাও। আমি আর পারছি না। তুমি কি আমায় খাইয়ে খাইয়ে মেরে ফেলতে চাও? হ্যাঁ, আমি কি ক্ষতি করেছি তোমার? কেন আমাকে এত অত্যাচার করছো? আমি আর পারছি না। তোমার কি দয়া মায়া বলে কিছুই নেই? হ্যাঁ, দয়া মায়া? তোকে দয়াটা মায়াটা দেখাইতে যাবো কোন দুঃখে? আর অত্যাচারটা কে দেখলি তুই? মোদের সব শেষ করে দিয়ে এখন শুধু চিস কি ক্ষতিটা করেছিস? কি ভেবেছিস নাকি?
সব বাট্টো তুই যা চাইবি তাই হবে। সবাই তোর হাত তোর পুতুল আছে নাকি? নে কেনে এক্ষুনি সব খেয়েলে। মুহির পর তোকে খাওয়াবো বলে মুখ দাঁটো ফল কাটতে বলে তো এইছি, সেটা শেষ হলে। না না, আমি আমি আর পারবো না। আরে বাবা, এত কি খাওয়া যায়? আমি তো এবার মরেই যাব। আবার এত কষ্ট হচ্ছে, খেতে পারবো না। কি এত বড় কথা? বেঈমান, মৃত্যু, হারামজাদা, খাওয়াটা করে তুই তো বড় কালটা ঘটাইলি। এখন বলছিস খাওয়াটাই আরো সিজন মেসে? খা বলছিস কিনা, খা লয়তো। ঝুমরি এক হাতে বিপুলের মুখটা হাঁ করিয়ে খুলে তার ভিতরে খানিকটা রসপুলির রস ঢেলে দেয়, সঙ্গে কটা পুলিও। ওদিকে বিপুল তখন গোঙাতে শুরু করেছে, গলা পর্যন্ত খাওয়ার। তার উপরে আবার ঠেলাঠেলি হতেই সে হড়হড়িয়ে সব ওগড়াতে শুরু করে দিল। সঙ্গে অনুনয়, তার চোখে জল। দু হাতে সে এই ভীষণ যত্নকারিনীর হাত থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু সে পারছে না। দুটো হাত, বিপুলের মনে হয় 200টা হাতেও সে এই মেয়েটার সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে না। ছাড়ো আমাকে, ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর খেতে পারছি না, আমি আর খেতে চাই না। আমি এবার মরে যাব। আমি মরে যাচ্ছি। খেলখেলিয়ে হেসে ওঠে ঝুমরি। একসঙ্গে দুটো বাটির মিষ্টি সে যেন ঢুকিয়ে দিতে চাইছে বিপুলের বমি করে উঠে আসা মুখের মধ্যে। সঙ্গে কথা বলছে সে। খাবি লাই মানে এটাই হবে। এত কষ্টটা করে এত রকমের আয়োজনটা করা হলো, আর তুই বলছিস তো খাবি লাই? খা খা কেনে, জন্মে সবটা খা। খা যাতে এই জনম, পরের জনম, তারপরের জনম তোর কখনো খিদে না পায়। খা বলছি কিনে, খেয়েলে খেয়েলে, খা খা। ছেড়ে দাও, আমাকে আবার ছেড়ে দাও। খাবিগলে তুমি মর কেনে? খাবিগলা কোথা শুনবিক না তুমি? মর মর, ছেড়ে দাও। ঝুমরি তাকে মাটিতে চিৎ করে ফেলে উঠে বসেছে তার বুকের ওপর। পা দুটো দিয়ে সমানে চেপে ধরেছে তার গলা, আর এক হাতে মুখের হাঁটা খুলে রাখার চেষ্টা করতে করতে অন্য হাতে খাবার ঢেলে দিচ্ছে। বিপুলের মরণাপন্ন মুখে খাবারের চাপে এবার শ্বাসনালীর কর্মক্ষমতা লোপ পাচ্ছে। বোধহয় শেষবারের মতো একবার জল থেকে ডাঙায় তোলা মাছের মতো খাবি খেয়ে মারা পড়ল বিপুল মাঝি। কুঞ্জবিহারী কাঞ্জিলাল ধনী বাপের একমাত্র ছেলে। সম্পত্তি সম্মান তার কোনো কিছুই কম ছিল না, তবে সবটা অবশ্যই পিতাদত্ত ধন। নিজের রোজগার করা পয়সা নয় বলেই বোধ হয় সে জীবনে জিনিসটার মর্ম বুঝল না। 2 হাতে সে উড়িয়েছে কত টাকা, 5টা লোক 10 হাতেও তা ওড়াতে পারে না। তবে বড় লোকের ছেলের মতো তার কিন্তু বড় বড় দোষ সেসব কিছু ছিল না। কোনো নেশাই তার নেই, মেয়ে মানুষ মাত্রই তার অরুচি। নিজের সম্পত্তি অশেষ, কাজেই পরিশ্রম করে প্রাচুর্য করবার প্রয়োজন তার ছিল না। সব মিলিয়ে তার কোনো কাজই ছিল না, কেবল বাবা যা রেখে গেছে তাই উড়োখই গোবিন্দায় নম করে যাওয়া ছাড়া। এখন প্রশ্ন, সে কোন পথে এই কাজ করত? নারী সুরা, মানে 5 জনে যাতে সর্বস্ব খুইয়ে ভিখারি হয়, তাতে তো কুঞ্জবিহারীর রুচি নেই। তবে আর কি, বিহারী অন্য রাস্তা ধরেছিল। বাপের আমলে মস্ত প্রাসাদ আগে থাকতেই ছিল, এখন সে গোটা প্রাসাদটাই একটা বিশাল পাকশালা করে তুলল। সারি সারি রান্নাঘর, আর তার মধ্যে সারি সারি রাঁধুনি।
স্বদেশি বিদেশি সব ধরনের খাবার। কাঞ্জিলাল বাড়িতে রাঁধা হয়। মোগলাই পরোটা তৈরি করে দিল্লি থেকে আসা বাদশাহী খানসামা। পিঠে পুলি তৈরি করে উড়িষ্যার নামজাদা উড়ে বাবুর্চির দল। সাহেবি খানা পাকানোর জন্যও আছে সাহেব রাঁধুনি। চীন থেকেও চিনেম্যান এনেছে কুঞ্জবিহারী, সেও দেশের পোলাও রেঁধে খাওয়ায়। এছাড়াও বাংলার হাজার রকম ভোগ তো আছে, হাতে গুণে তা শেষ করা যায় না। এতজন মিলে এত রকম রান্না করে যে সবকটার নাম আর তার বিষয় লিখে রাখা যায়। ঝি চাকর যখন কুঞ্জবিহারীর মুখের সামনে খাবার থালা সাজায়, তখন কুঞ্জবিহারী তার মাঝখানে এসে বসে, অনেকটা তারায় ভরা আকাশের মাঝে গোল চাঁদের মতো। পেট মোটা হাতি আকৃতির কুঞ্জবিহারীকে দেখে তখন অতি বড় গোমড়া মুখেরও হাসি পেতে পারে। কুঞ্জবিহারী হাতে মুখে মাখামাখি করে খাবারের গুষ্টির তুষ্টি করতে বসে। সব খাবার শেষ করতে পারে না ঠিকই, কিন্তু সব কটা পাত্রতেই থাবা বসায়। একসময় উঠেও যায়। তারপর যা পড়ে থাকে তাই ফেলে ছড়িয়ে খেয়ে শেষ করতে পারে না বাড়ির লোক। এইভাবে রাঁধুনির মাইনে দিয়ে জ্বালানি কিনতে আর সবচেয়ে বড় কথা রান্নাঘরের উপকরণ কিনেই সে বাবার জমানো টাকা ফাঁকা করে ফেলেছিল। বেশ কাটছিল তার দিন। প্রাসাদ যেদিকে সেদিকে লোকবসতি নেই, খালি বাগান রয়েছে। বাগানে ফলের গাছ ফুল গাছ একটাও নেই। সবচেয়ে প্রিয় একখানি আম্রপালি আম গাছ ছিল। সেই গাছটা বাগানের শেষ প্রান্তে লোকালয়ের পথের দিকে খানিকটা আগ বাড়িয়ে কেমন করে যেন গজিয়ে উঠেছিল। কুঞ্জবিহারীর ব্যাপার স্যাপার আশেপাশে সবাই জানত। একরকম তাকে উন্মাদের খাতায় ফেলে দিয়েছিল সবাই, কারণ শুধু খাওয়া যে কোনো মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে এই ব্যাপারটা কারোরই কোনো কালে হজম হয় না। তাই পাগলের পাল্লায় কেউ পড়তে চায় না বলে এই দিকটা এড়িয়েই চলত সকলে। এদিকে কুঞ্জবিহারীর খাওয়া দাওয়া দিব্যি চলছে, কিন্তু কথাতেই তো আছে কিছু বেশি ভালো নয়। তাই কুঞ্জবিহারী কাঞ্জিলালের খাওয়া নিয়ে সুখ চিরস্থায়ী হলো না। খাল কেটে কুমিরটা অবশ্য সে নিজেই এনেছিল। এই যে দেখেন কর্তা, এই হলো সেই মেয়ে যে হাঁসের মাংস আর চালের আটার রুটি ऐसा তৈরি করে যে কি বলবো। পলাশডাঙ্গায় ঝুমরির নাম কে না জানে। কুঞ্জবিহারী সবে এক জগ পেস্তা বাদামের শরবত খেয়ে তারপর দুপুরে একটা আস্ত পাঁঠা খাওয়ার আইঢাই ভাবটা তাড়ানোর চেষ্টা করছিল খাটের তোষকে শুয়ে শুয়ে। বাবা, ও মা, উফ, আজ একটু বেশি খাওয়া হয়ে গেছে। হরিমতি কবিরাজের মেয়ে একটুও কিছু জানে না। জোয়ানের যে বড়িটা দিল পুরোটাই বেকার। দুমুড়ে খেলাম তবু ঠেকুর ওঠে না। এমন সময় নটবর একজন সাদা খান পড়া রোগা পাতলা মেয়েকে নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। কুঞ্জবিহারী তাড়াতাড়ি বলে ওঠে, ও, তা আর কিছু রাঁধতে পারো না? হ্যাঁ পারি, সব রকমই তো অল্প অল্প জানি কিনে। ভালো, তা মাংস রাঁধতে জানো তো? তা তোমার নাম কি? মোর নাম ঝুমরি আছে। খারাপ রান্না করলে কি আর তোমার এখানটায় কাম তো করতে আসে বাবু? মর্দ মরল, তার কষি কষি ভাই বোন তো লা খেতে পাই মরছে, তাই আমি কাজটাতে বেরিয়েছি বাবু। আচ্ছা, বুঝলাম। আজই তবে তুমি আমায় হাঁসের মাংস রেঁধে খাওয়াও। যদি ভালো লাগে তবে তোমার কাজ পাকা। নটবর, তুমি সব জোগাড় করে দাও ওকে। সন্ধ্যাবেলা আমি হাঁসের মাংস দিয়ে চালের আটা রুটি খেতে চাই। তবে এখন এই পাঁঠাটা হজম করি কি করে বলো তো নটবর? আগে আমি করিয়ে দিচ্ছি। বলেই নটবর শটাং খাটে উঠে কুঞ্জবিহারীর পাশ বালিশের মতো পিঠটার ওপর দমাদম ঘুষি মারতে থাকে, আর সঙ্গে সঙ্গে বিকট শব্দ করে ঢেকুর ওঠে বিহারী। আগে কর্তা, আমি এখন যাচ্ছি। এখন চলো ঝুমরি। বলে নটবর ঝুমরিকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। সন্ধে হতে না হতেই কুঞ্জবিহারী এক রাশ মাংস আর স্তূপাকৃত রুটি নিয়ে খেতে বসে। রুটি এমন গোছা বেঁধেছে যেন দেখে মনে হয় একটা সাদা পাহাড়। হাঁসের মাংসর গামলাটা দূর থেকে দেখতে দেখতে ঝুমরির মনে হয়, এ কি, এ মানুষ নাকি অন্য কিছু? বক রাক্ষস বটে। ও দোকানি তরকারি একা খাবে এক? ও তরকারিটা দিয়ে তো মোদের গোটা গ্রাম একে বেলা খেয়ে বাঁচতে পারতো।
বাবা গো, ইয়ে কি খাওয়া বটে? ঝুমড়ি নতুন, তাই দৃশ্যটা তাকে অবাক করেছিল, কিন্তু তার রান্না খেয়ে কুঞ্জবিহারী খুবই খুশি হলো। তাকে বহাল করলো বাড়িতে, বলল, এই যে ঝুমড়ি, আমার খুব ভালো লেগেছে তোমার হাতে রান্নার স্বাদ। থাকো, রান্না করো, খাও দাও আর ঘুমাও। আর তো কোনো কাজ নেই, শুধু আমার মুখের সামনে নিত্য নতুন খাবার তৈরি করে এনো, তাহলেই সব ঠিক হবে। তোমাদের কারোর কোনো আর ভাবনা নেই। আমার বকশিসটা কর্তা, মানে নটবর হ্যাংলার মতো এগিয়ে এলো। কুঞ্জবিহারী বলল, খেয়ে উঠে দিচ্ছি। সেই থেকেই ঝুমড়ি থেকে গেল এখানে। নটবর তার মাইনের টাকা শ্বশুরবাড়ি দিয়ে আসে, তাতেই ঝুমড়ির দেওর ননদেরা খেয়ে বেঁচে আছে। মোটামুটি দিন কাটছে এমন করেই। এরই মধ্যে হঠাৎ দেশ জুড়ে আকাল শুরু হলো। চাল নেই, নুন নেই, ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা গেল গোটা বাংলায়। সেই সময় মশার মতো মানুষ মরছে খিদের জ্বালায়। 3 টাকার চালের বস্তার দাম হয়েছে 30 টাকা। গরিব মানুষের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো ভাত খাওয়া। এদিকে বড় মানুষ যারা, তাদের কিন্তু কোনো টান পড়েনি, তারা যেমন ছিল তেমনই আছে। কিন্তু বড় মানুষদের ঠাঁটবাট বজায় রাখে যারা, মানে বড় মানুষদের ছোট ছোট চাকর বাকরের দল, তাদের ছোট ছোট ঘরে যে উনুন জ্বলা বন্ধ হয়ে গেছে, হাঁড়ি চড়ছে না। আর তারা যে টাকাটা মাইনে পায় তা দিয়ে যদি চাল কেনে, তবে একদিনেই তো সব টাকা ওই চালের পেটেই চলে যাবে। সংসারটা চলবে কি করে? ফলে ওই সব সংসারগুলো উপোস করা শুরু করলো। কিন্তু মনিবের বাড়িতে খাটতে থাকা ঝি চাকরের মন বাড়ির প্রতি দুর্বল। হ্যাঁ, তারা খেতে পারছে মনিবের এঁটো কাটা, তাদের দিব্যি চলছে। কিন্তু যখনই কর্তার ফেলে রাখা ঘি ভাত খেতে বসে তারা, তখনই তাদের মনে পড়ে যায় কতদিন দুটো ভাত খায়নি তাদের পরিবারের লোকজন। একটু ফ্যান দেবে? একটু নুন দাও না গো, এই পরশু দিনের 2 মুঠো ভাত রেখেছি, তাতে মিশিয়ে খাবো। না না, আমি পারবো না খেতে। আমিও পারবো না, গলা দিয়ে নামছে না আমার। এখানে এসব খাবো আর ওরা সেখানে না খেয়ে মরবে, এ কিছুতেই হতে পারে না। তবে কি করব, সে চিনতে যা জোগাড় হয় সব তো তাদের দিয়েছি। কিন্তু বাজারের এত দাম, কিছুতেই তো কিছু হচ্ছে না। অসুখে পড়ছে সবাই, কঙ্কাল সার চেহারা ওদের। আমাদের ঘরের যে সবাই মরতে বসেছে গো, এখন আমরা কি করব? চুরি করব আমরা এখানকার জিনিস সরিয়ে দেব। এদের তো কিছুর অভাব নেই, এরা কিনতে পারে, এদের অনেক আছে, কিন্তু ওদের তো নেই। এখান থেকে একটু একটু সব কিছু যদি ওদেরকে দিয়ে আসি, আর কিছু না হোক খেয়ে ওরা বেঁচে থাকবে। কিন্তু যদি ধরা পড়ে যাই? ধরা পড়বো কেন? এ বাড়িতে কর্তা একা, তার আপন বলতে কে আছে? হ্যাঁ, আমরা সবাই সমান, মাইনে করা লোক। একসাথে হয়ে সবাই যদি এই কাজ করি, তাইলে কে কার নামে তার কাছে গিয়ে নালিশ করবে? আমরা ধরা পড়বো না। সেই ভালো, ঠিক আছে তাই হোক। হ্যাঁ, আমরা রাজি আছি। নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বাড়ির প্রত্যেকটা কাজের লোক সিদ্ধান্ত নিল তারা চুরি করবে। কিন্তু কথাতেই আছে, সব দলেই একটা করে মির্জাফর সবসময় থাকে। কাঞ্জিলাল বাড়ির এই গুপ্ত ষড়যন্ত্রের দলেও একজন ছিল। সে হলো এককালের ময়রা। বর্তমানে বয়স হয়ে যাওয়ায় ভারী কাজকর্ম আর করতে পারে না, তাই সে এক ঠায় বসে রকমারি মিষ্টি তৈরি করে মনিবের মন রাখে। কিন্তু দেশ বিদেশি এত কম বয়সী সব রাঁধুনি এসে জুটেছে এখানে যে সে একলা বুড়ো মানুষ বড় একটা হালে পানি পায় না। এই জন্য মনে মনে সে সবার উপরে চটেছিল, এমনকি মনিবের উপরেও তার রাগ ছিল। মনিব যখন চিনেম্যানের হাত থেকে চাইনিজ খাবার খেয়ে ধন্য ধন্য করতে করতে তাকে রূপোর হাত ঘড়ি, সোনার কান পরিষ্কার করবার পিন এইসব বকশিস দেয়, তখন বুড়ো ময়রা মনে মনে ভাবে, কি একেবারে রান্না! ওই কাঁচা কাঁচা মাছটা, মাংসটা জলে ফুটিয়ে কি রাঁধুনির বাহাদুরি! এই যে আমি হাত নেড়ে নেড়ে ব্যথা হয়ে গেলেও কড়া পাকের সন্দেশ তৈরি করে মুখের সামনে ধরি।
কত সাবধানে বোঁদে ভাজতে হয়, কত সময় লাগে এইসব করতে। হ্যাঁ, সেই সব করে সাজিয়ে দিচ্ছি। আমার কপালে তো কোনোদিন বাড়তি একটা পয়সাও জুটলো না। এইসব দেশের বলে না, বিদেশের পান্তা ভাতটাও যেন রাজভোগ, আর দেশের পরমান্ন দাম পায় না। বেটা আহাম্মক, কেউ রাক্ষস। সবার প্রতি ক্ষেপেছিল মনোহর ময়রা, কিন্তু শত্রু সবাই, মিত্র কেউ নয়। তাই রাঁধুনির একাট্টা হওয়াটা, এই রকম একটা দুঃসাহসী কাজ করতে চেষ্টা করতে যাওয়া, এত মাখামাখি ভাব তার সহ্য হলো না। এই তো সুযোগ পেয়েছি। বেটাদের রস কেমন করে জমিয়ে ক্ষীর করতে হয় এইবার বোঝাবো। একবার খালি খবরটা কানে তুলি, তারপর আর আমার সোনার হার বকশিস পাওয়ার ঠেকায় কে? এতদিন বুড়ো বলে সব কটা বড্ড ঠাট্টা করেছে আমাকে নিয়ে। হ্যাঁ, আমি চোখে কম দেখি, দুধ কখন কেটে যাচ্ছে আমি বুঝতে পারি না। ওরাই সব জানে, তাই তো আজ বোঝাবো। রাতটা একবার হোক। এইসব ভাবতে ভাবতে মনোহর কুঞ্জবিহারীর ঘরের দিকে যায়। আরে সাবধান, কোনো শব্দ যেন না হয়। না না, শব্দ কিসের? কাপড়ের পুটুলিতে সব বেঁধে নিয়েছি যাতে শব্দ না হয়। আচ্ছা, বলছি এসব সবার ঘরে ঘরে দিয়ে আমরা ভোর হওয়ার আগে আবার ফিরতে পারবো তো? ঘরে তো যাচ্ছি না, মাঝ রাস্তায় লোক থাকবে। আগেই খবর পাঠিয়ে দিছি, তাদের হাতে জিনিস দিয়ে আমরা চলে আসবো। ভোর হওয়ার অনেক আগে, কাক পক্ষীতেও টের পাবানি। বটে, এই হচ্ছে তবে তলে তলে। হ্যাঁ, আমার খাবি, আমার পড়বি, আবার আমারই বুকের উপরে বসে আমারই দাঁড়িয়ে ওড়াবি। আর বজ্জাত নেমো খারাম বেইমানের দল সব। দেখেন কর্তা, দেখেন কাদের আপনি ওই সোনাটা রূপোটা দেন। মুখে মিষ্টি অথচ মনে বিষ। কে জানে আপনাকে বোধহয় কিছু একটা শিকড় বাকড় খাইয়ে ওষুধ করে রেখেছে ওরা। হ্যাঁ, না হলে ওরা যা দেয় তাই খেয়ে আপনি ধন্য করেন। হ্যাঁ, এই আমার মানে মনোহরের হাতের মনোহরা খেয়েও আপনি আমায় কোনোদিন কিছু দিলেন নে। কে আর বলি কর্তা, বুড়ো বয়সে এইটাই আমার অপমান। কে বলেছে তোমার অপমান? এই নাও, আমি আমার গলার সোনার হার দিলাম। এর মতো জিনিস আর কেউ পায়নি আগে, এটাই তোমার। আপনার ভালো হোক, ভগবান আপনাকে শত আয়ু দিক। আপনি ভালো থাকুন। নিশ্চয়ই থাকবো, কিন্তু তার আগে এই জোচ্ছরগুলোর ব্যবস্থা করতে হবে। মনোহর, তুমি যাও, নটবরকে বাইরের ঘর থেকে ডেকে আনো। আর সময় নেই, এই রাতেই এই সব কটার বিচার করব আমি। পেট মোটা খাওয়া পাগল কুঞ্জবিহারীকে এমন মরিয়া হতে কেউ আগে কখনো দেখেনি। রাঁধুনির দল অবশ্য যারা স্থানীয় তারা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যারা তাদের সঙ্গে থাকে তারাও সাহায্য করেছে যথেষ্ট। সকলে মিলে হাতে হাত লাগিয়ে কাজ করেছে বলেই রাত দ্বিতীয় প্রহর হতে না হতেই এসব বাধা সাদা হয়ে গেছে। এবার শুধু চালান করার কাজটাই বাকি ছিল, কিন্তু তারই মধ্যে বিরাট ভাড়ার ঘরের পিছনের দরজায় ঘুটঘুটে অন্ধকারে কোত্থেকে যে মনিব এসে হাজির হলো তা বুঝতে পারছে না কেউ। মনোহর পিছনে ছিল, তার হাতে ছিল লণ্ঠন। সেই আলোটা সামনে এনে সোনার হার আদায় করল। আর লণ্ঠনের আলোতেই কুঞ্জবিহারীর রাগে কুঁচকে যাওয়া থলথলে চর্বি ভরা বিশাল শরীরটা থরথর করে কাঁপতে দেখল সবাই। উত্তেজনায় কাঁপছে সে, কাঁপন ধরল এদের বুকেও। কাজের বাড়িতে সহকর্মী ছাড়া আর কেউ কারণ নেই। সবচেয়ে বড় কথা, এমন হঠাৎ করে তারা ধরা পড়ল যে কারোর মুখেই কোনো কথা সরছে না।
এখন এখন তাহলে কি হবে কর্তা? আমায় ডেকেছেন? এই যে নটবর, তুমি মনোহরের মুখে সব শুনেছো? আগে শুনেছি। বেশ, তবে আর দেরি নয়, আমি এদের শাস্তি দিতে চাই। আগে কি শাস্তি? তুমি ঠগির ছেলে, তোমাকে কি শিখিয়ে দিতে হবে? রাত শেষ হওয়ার আগে এদের নিকেশ করো। কর্তা, মানে বলছিলাম যে কাজটা কি ঠিক হবে? ওরা তো চুরি করার চেষ্টা করেছে, কিন্তু করতে তো পারেননি। আপনি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিন, কিন্তু কাজে রাখার দরকার নেই। কিন্তু প্রাণে মারবেন না, সেটা বড় পাপ হবে। চুপ করো নটবর, আমি তোমায় ডেকেছি আমার কথা শোনাতে, তোমার কথা শুনতে নয়। মাইনে করে রেখেছি তোমায়, ম্যানেজারি করা যদি ঘোচাতে না চাও তাহলে যা বলছি তাই করো, না হলে এই আকালের সময় তোমার নিজের পেটটা চালানোই দায় হয়ে উঠবে। দূর করে দেবো তোমাকে এবার, তখন কি করবে তুমি? নটবর এখানকার লোক নয়, কুঞ্জবিহারীর মামার বাড়ির দেশের ঠগি বংশের ছেলে সে। অনাথ শিশু নটবরকে কুঞ্জবিহারীর মা এখানে এনেছিলেন, সেই থেকেই নটবর এখানে আছে। কুঞ্জবিহারীর সব রকম স্বাদ আহ্লাদ পূরণ করার কাজ সে করে। এই বাড়িতে যতজন রাঁধুনি আছে, যত রকমের শৌখিন জিনিস আছে, আর ফল বাগানের যত প্রকার সুমিষ্ট ফলের গাছ আছে, সে সব কিছুই আছে নটবরের তত্ত্বাবধানে। নটবর সব কিছুতেই নজর রাখে। যতই হোক চাকরি বলে কথা, তবুও সে তো একটা মানুষ। জিনিসগুলোর প্রতি কর্তব্য ছাড়াও নিজস্ব একটা মায়া জন্মে গেছে তার। সেখানে তাকেই কিনা বলছে এক এক করে গামছার খুঁটে পাথর বেঁধে এই জ্যান্ত মানুষগুলোর গলায় ফাঁস দিয়ে শাস্তি দিতে, খুন করতে বলছে। কি হলো নটবর, কথা কানে যাচ্ছে না বুঝি? তুমি কিছু করবে নাকি আমি ব্যবস্থা করব? আমায় ক্ষমা করুন কর্তা, আমি পারবো না। তোমার বাবা আমার মামার বাড়ির কেনা গোলাম ছিল, কেন জানো? কারণ সে দারোগার কাছে ধরা পড়তে পড়তে পড়েনি শুধুমাত্র আমার বড় মামার বুদ্ধির জোরে। তখন তুমি জন্মাওনি। তোমার মা আমার মামার পা ধরেছিল, ভিক্ষা দিয়েছিল তাকে আমার মামা, বাঁচিয়ে নিয়েছিল তোমার বাবাকে। সেই থেকেই তোমার মা বাবা ওই বাড়ির কেনা ছিল। তারপর তোমার জন্মের পর অল্প দিন ওই ছড়াছড়ি, তারা দুজনেই মরে গেল। তুমি তখন ছোট, দয়া করে আমার মা তোমাকে এখানে নিয়ে চলে আসেন। আমাদের খেয়ে পড়ে বড় হয়েছো তুমি, বেঁচে আছো আমাদের দয়াতে। তবুও আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছো তুমি পারবে না। ঠিক আছে, তোমাকে পারতে হবে না, তবে তুমিও শাস্তি ভোগ করো। বেঈমানি শাস্তি সবার জন্যই সমান, যা করার এবার আমিই করব। বলে কুঞ্জবিহারী এক মুহূর্তে টেনে বন্ধ করে দেয় খোলা দরজাটা। বলেন, মনোহর, তুমি সামনের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দাও। আজ্ঞে কর্তা। খ্যানখ্যানে গলায় বশ্যতা জাহির করে মনোহর। ছোট সামনের দরজা বন্ধ করতে করতে ততক্ষণে দুদিকে দরজার ভেতর থেকে বন্দিরা ধাক্কা দেওয়া শুরু করেছে। তারা চিৎকার করছে। নটবর প্রতিবাদ করে বলছে, কর্তা, কি করছেন? পাগল হলেন নাকি আপনি? দরজা খুলে দিন। এ কি করছেন আপনি? ওগো কর্তা বাবু, দরজা খুলি দেন। আমাগো বড় দায়। ঘরের মানুষগুলা শুকায়ে মরছে, তাই তাগো মুখে দুটা অন্ন দেওয়ার চেষ্টা করছিলুম। যদি দোষ হয়ে থাকে আপনি ক্ষমা করুন, কিন্তু এমন করে আমাদের বন্ধ করে রাখবেন না। এ ঘরে কোনো জানলা নাই, আমরা এতজন মানুষ, আমাদের বড় কষ্ট হচ্ছে। দয়া করে দরজা খুলে দেন না কর্তা। ও কর্তা, দরজা খুলি দেন। দরজাটা খুলেন না কর্তা, দরজাটা খুলেন। এত ডাকাডাকিতেও কোনো কাজ হয় না। অল্প কিছুক্ষণ পর বন্দিরা বুঝতে পারে বিপদ কী পরিমাণে গুরুতর হতে চলেছে। আগুনের তাপ এসে লাগছে তাদের গায়ে। এ কি, বাড়ার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে নাকি? কাঠের দরজায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দুদিক থেকে। দাউ দাউ করে জ্বলছে দরজা দুটো। ক্রমশ কাঠ পুড়ে আগুন ঘরে ঢুকতে শুরু করলো। দরজা খুলুন, দরজা খুলে দিন। আমাদের এমন করে কিন্তু না, কেউ দরজা খুলে দেয় না। যতক্ষণ না সমস্ত কিছু শেষ হয়ে যায় ততক্ষণ মনোহর আর কুঞ্জবিহারীর শান্তি নেই। তারা নিরাপদ দূরত্বে সরে গিয়ে ভাড়ার দহন দেখছে। ওদিকে দাঁড়িয়ে থেকে থেকে অধৈর্য হয়ে একসময় ঝুমরি কর্তা বাড়ির পথ ধরল।
গজগজ করছে সে। दूर दूर ये দিল্লিয়ে কেউ কামটা করে বটে। রাতটা পুরো বোরতি লাগলো, আমি দাঁড়াই আসি কারো রাজবার নাম তুলাই। আরে বাবা, জিনিসগুলো আনবে, সেগুলো ভাগ করে স্কুলের হাতে দিব, আবার ফিরে যাব। আমি এই রাতের বেলাটো ইকলা দাঁড়িয়ে আসি পথে। বিপদ আপদ কি কম? কে কখন কি ভেবে তো বসে এক পুলিশ তার ঘটর সরাসরি স্বদেশি টাওয়ারে যদি ধরে তো নিয়ে যায়, তবুও ঘরটোর মানুষগুলোর মুখটো সে বিপদ মাথায় নিয়ে দাঁড়ায় আসি। আরে বাবুদের আসার নাম চলাই, হুলোটা কি? সব তো গুছানো ছিল, যাই দেখে গিয়ে করছেটা কি। বলতে বলতে ঝুমড়ি বাড়ির কাছাকাছি আসতেই আগুনের হলকা চোখে পড়ে তার। থিতিয়ে আসা কুচকুচে কালো রাতের চোখে দাউ দাউ করে জ্বলতে থাকা রাক্ষসে আগুনের আলো সহজেই চোখে পড়ে তার। সে কি আগুন জ্বলছে? কোথায়? হ্যাঁ, মারাঙ্গুরুর কি হইল? ঝুমড়ি তাড়াতাড়ি ছুটে আসে। ততক্ষণে পুড়তে থাকা ভাড়ার ঘরের মালপত্রের সঙ্গে মানুষগুলো ছাই হতে শুরু করেছে। চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ আর আসছে না কারোর গলা থেকেই। কিন্তু ঝুমড়ি চিল চিৎকার করে ওঠে, কিন্তু না, কেউ তার ডাকে সাড়া দেয় না। ঝুমড়ি অবশেষে কর্তার ঘরের দ্বারের কাছে এসে দাঁড়ায়। কিন্তু কি কথা? কর্তা আর মনোহর পাশাপাশি বসে মতিচুরের লাড্ডু খাচ্ছে। তারা জেগে বসে আছে যখন, তখন সবই তো জানে। বাড়িতে এত বড় কাণ্ড হচ্ছে, অথচ তারা ঝুমড়ি রাগে ফেটে পড়ে। শয়তান কুঞ্জবিহারীর মুখের সামনে গিয়ে লাড্ডুর থালা ফেলে দেয় ঘরের এক পাশে। তারপর বলে, এই রাক্ষস, তুই কি যাবার খাওয়াটো খেতে বসেছিস নাকি রে? দেখিস লাই কি হয়েছে? ভাড়ার ঘরটা জ্বলি গেল, মুকু তো ডাকছি, কেউ শুনতে এটা পাচ্ছে লাই। তারা সবাই গেল কোথাকে? তারা মরেছে। আর তোরা এখানে বসে বসে গেছিস? এ কি কর্তা মশাই, আপনার সাথে এই চাকরানি মেয়ে মানুষটা এমন করে কথা বলছে? এর এত সাহস আপনি সহ্য করছেন কি করে? সাঁওতালিনী না হয় ভালো হাঁসের মাংস রাঁধে, তাই বলে তার আস্পর্ধার সীমারেখা থাকবে না? ছি 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 কর্তা, আপনাকে এমন করে অপমান করলো সে। তাই তো দেখছি, বড় বার বেড়েছে না তোর ঝুমড়ি? আমাকে রাক্ষস বলছিস? আমি তোকেও শাস্তি দেব। শাস্তি? তার মানে তো তুই আমি ভাড়ার ঘরে আগুন লাগিয়েছি, আর তোর ডাকে কেউ সাড়া দেবে না। কি করেই বা দেবে? সবাইকে শাস্তি তো আমিই দিয়েছি। নটবর শয়তানটাও মরেছে সবার সঙ্গে ওই ভাড়ার ঘরেই। তুই কোথায় ছিলি? তোকে তো এতক্ষণ দেখিনি। ও পথে গিয়ে অপেক্ষা করছিল হুজুর। হ্যাঁ, এখান থেকে মালপত্র নিয়ে গেলে ওই সকলকে বুঝিয়ে ভাগাভাগি করে দিত আর কি। এ বাড়ি থেকে যারা যাবে তাদের ঘটে তোমার বুদ্ধি নেই। তবে তো এক কাঠি বাড়া। না, তোকে তো এরকম শাস্তি দিলে হবে না। চল, তোর জন্য আমি বিশেষ ব্যবস্থা করি। চল। স্যার শয়তান, স্যার দেব শিখ। তোমার চুল ধরছিস? শুনিস লাই, মেয়ে মানুষের মাথার চুলটা। স্যার বলছি, মাথার চুলে হাত দিলেছি, হাত খসে পড়ে এক। শুনিস নি বেটা? স্যার বলছি, স্যার মুখে স্যার বলছি, স্যার না। একদম চুপ শয়তানি, তোদের সব কটাকে আজই নিকেশ করে তবেই আমি জল খাবো। মনোহর, তুমি চলো, একে আজকে উচিত শিক্ষা দিই। হ্যাঁ কথা চলেন। বড় বার বেড়েছে, মেয়ে মানুষের মুখে এত বড় বড় কথা।
হ্যাঁ, না 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 না, এর শাস্তি না দিলে তো হবে না। ঝুমড়িকে টানতে টানতে কুঞ্জবিহারী থাবার মতো দুটো হাত দিয়ে নিয়ে আসে ফল বাগানের শেষ প্রান্তে। মনোহর ঢ্যাঙা লোক, তাকেই বিহারী বলে, বেটিকে ঝুলিয়ে দাও গাছের ডালে। কুঞ্জবিহারী মোটা ভুঁড়ি নিয়ে গাছে উঠতে পারবে না। মনোহর চিমড়ে কাজটা তারই করা উচিত। সে মোটামুটি একটা উঁচু ডালে ঝুমড়ির মাথার চুল বেঁধে তাকে ঝুলিয়ে দেয়। ঝুমড়ি শক্তিশালী হলেও চিমড়ে বুড়ো ময়রাটার সঙ্গে কিছুতেই গায়ের জোরে পেরে ওঠে না। ওদিকে মোটা কুঞ্জবিহারী দুই হাতের থাবা ঝুমড়িকে নড়তে পর্যন্ত দেয়নি এতক্ষণ। ঝুমড়ি অবশেষে অসহায়ের মতো ঝুলতে থাকে গাছের ডাল থেকে। মাথার চুলের গোছাটা ডালে যতটা বসে যাচ্ছে ততটাই মাথার চামড়া যেন ছিঁড়ে পড়ছে শরীরের চাপে। অসহায় হয়ে সে শূন্যে হাত পা চালাচ্ছে, কিন্তু শরীরটা নড়তেও যেন ভয় করছে। সামান্য নড়াচড়া করলেই মাথার চামড়ায় দ্বিগুণ ব্যথা হচ্ছে। তবুও সে নাইটা করছক বড়, ওগো ওগো ছেড়ে দাও, মুখে এখান থেকে নামিয়ে দাও, ওর বড় কষ্টটা হচ্ছে গো। তোমরা কি মানুষ আনছো? কেন করছো কেমন? মুখে সারি দাও বলছি, সারি দাও মুখে। কেন ছেড়ে দেবো কেন? ভালো লাগছে না? আমি তো রাক্ষস, আমরা তো খারাপ। তাহলে এখন আমাদের কাছে সাহায্য চাইছিস কেন? ভোগ কর, শাস্তি ভোগ কর, দেখ চালাকির ফল কেমন খেতে হয়, বোঝ এবার। কুঞ্জবিহারী ব্যঙ্গ করে কথাগুলো বলে। মনোহর অনুযোগ করে নেকিয়ে নেকিয়ে বলে, হ্যাঁ, এই যা বলেছেন কর্তা, আসলে এরা হলো গিয়ে সব পাখির জাত। যতই খাওয়াও, যতই বুলি শেখাও, সুযোগ পেলেই শিকল কাটবে। বেঈমান বেঈমান, সবাই তো আর এই মনোহর ময়রা নয় যে লাথি মারো ঝাঁটা মারো তবুও মনিবকে ছেড়ে যাবে না, তার ক্ষতি চিন্তাও করবে না। নয়তো আপনি তো এতকাল আমায় সেভাবে আমলই দেননি কর্তা। ভুল করেছি, রকমারি রাঁধুনিদের রান্নায় জিভটা বশ হয়ে গিয়েছিল মনোহর, তাই তোমার মিষ্টিতে রুচিটা কমে গিয়েছিল। কিন্তু এখন থেকে তো তুমি আমার একমাত্র সম্বল, তুমি আমায় খাওয়াবে। চলো, আর এখানে নয়, এবার যাই, খিদে পাচ্ছে। অনেক পরিশ্রম তো হলো নাকি? ওদিকে আবার এক হাঁটু হয়ে আছে ঘর বাড়ি, সেই সব পরিষ্কারও তো করতে হবে। মালপত্র সব নতুন কিনে আনতে হবে বাজার থেকে, ওসব কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে। এবার চলো দেখি, খুব খিদে পেয়েছে, চলো তো। হ্যাঁ, চলেন কর্তা, চলেন। সকাল হলেই গ্রামে রটিয়ে দিতে হবে যে ভাড়ারে আগুন লেগে সর্বনাশ হয়েছে। আগুন নেভাতে গিয়ে মরেছে সবাই, বাড়িতে কেবল আপনি আর আমি বেঁচে আছি। আমরাও যাচ্ছিলুম, নেহাত আমরা ওই ঠাকুরের দয়ায় বেঁচে গেছি। আর ওই মেয়ে মানুষ বেঁচে আছে, মানে আগুনে পুড়ে মরেনি। বেদো বা তো রাত বিরিতে ঘরে মন বসে না, কোথায় চড়তে গিয়েছিল, তারপর মাঝরাতে কেমন করে যে গাছে উঠলো তা কেউ ভেবেই পাবে না। হ্যাঁ, কি বলেন কর্তা? হ্যাঁ, তাই যে যা খুশি ভেবে নে, কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু সুরের জোরক শয়তান রাক্ষস আজ না হলেও কাল একদিন না একদিন তোদের সবে আসবে। তোদের সর্বকলাই যে খাওয়াটা লেগে তুই মনটা কামটা করলি, ওই খাওয়াটা তোর কালটা হবে। তোকে মুজরামের সুদ খাওয়াইবা, ভাবিস না আমি অপেক্ষা করবো তোর লিয়ে খাবার লেগে? তোকে না খাইয়ে মোর শান্তিটা নেই, বুঝলি? শান্তিটা লাই, বুঝলি? बनाता रखे इसके लिए ये जुमरी इसको थाटा दिला। अरे बुरा तू ये तो बाबजीज लाई, तू हजार बाबेग लाई, भुट्टे हजार बाबेग लाई। तू हजार बाबेग लाई।
ঝুমড়ি গাছের ওপর থেকে ঝুলতে ঝুলতে, মরতে মরতে, ভেঙে শুকিয়ে মরে আসা গলায় শেষ কথাগুলো বলে। কিছুটা এগিয়েও পিছন ঘুরে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে কথাগুলো শোনে ওরা। তারপর, শুনছো মনোহর, মরণকালে মাথাটা কেমন বিগড়ে গেছে দেখেছো? হ্যাঁ কর্তা, শেষ সময় এমনই হয় বলে তারা একজোট হেসে ওঠে। পরদিন সকালে গ্রামে জানাজানি হয় সব। পাশের গ্রাম, তার পাশের গ্রামের সব জায়গাতেই সবাই সব জানতে পারে। অনেকগুলো লোক দল বেঁধে দেখতে আসে ধ্বংসস্থল। অনেকগুলো মানুষের কঙ্কাল পাওয়া গেল। কোনোটা পুরোপুরি পড়েনি, আবার কোনোটা হয়তো সবটাই পুড়ে গেছে। বিভৎস দৃশ্য। নেহাত তখন দেশ জুড়ে আকালের ডামাডোল, আর সাহেব পুলিশদের দল হন্যে হয়ে স্বদেশীদের পিছনে ঘুরতে ব্যস্ত। না হলে নিশ্চয়ই গভীরে তদন্ত হতো। কিন্তু কুঞ্জবিহারী কাঞ্জিলালের কপাল গুনে এমন একটা হুজ্জুতিতে তাকে আর পড়তে হলো না। সে এখন সবাইকে দেখিয়ে হায় হায় করছে। কি যে বলি, কত জিনিস নষ্ট হলো বলো তো। মানুষগুলো অকালে মরল, কি করে যে আগুন লাগলো। এমন আকালের সময় ভাড়ারটা পুড়ে গেল। হায় হায়, এ এখন চলবে কি করে বলো দেখিনি। এক গ্রামবাসী বলে, কর্তামশাই, আপনার তো ঠাকুরের দয়ায় কোনো অভাব নেই, তাছাড়া খাবারের লোকও নেই, তাই আপনার আবার চিন্তা কি? মনোহর বলে, বলো না অমন করে, পয়সাটাই তো আর সব নয়। ক্ষতি হলো এতখানি, তোমাদের সেইটা নিয়ে চিন্তা হয় না? তোমাদের শুধু কর্তার কত আছে সেই দিকেই সবার চোখ। ছেড়ে দাও মনোহর, ওদের আর কিছু বলো না। ওরা তো আর জানে না আমি আমার রাঁধুনিদের কি চোখে দেখতাম। তারা আমার আপনজন ছিল, তাদের চোখে আবার চোখে জল ধরে না। আর ওদের এসব বলে লাভ নেই গো। চলো ভিতরে যাই, এখন মেলা দুপুর হলো। তুমি বরং ওই একটু খাবার জোগাড় করো, বড় খিদে পেয়েছে বুঝলে। হ্যাঁ কর্তা, চলুন, আমি ওই পাটি সাপটা আর রাবড়ি গুছিয়ে রেখে এসেছি ঘরে। মনোহর বিহারীকে নিয়ে সরে গেল সেখান থেকে। মরণ শোকে পাথর হয়ে গেছে, অথচ চলল রাবড়ির হাড়ি সাবার করতে, যত সব বলে গজগজ করতে করতে গ্রামবাসীরাও সেখান থেকে সরে গেল। ঝুমড়ির মৃতদেহটা আম গাছের ডাল থেকে তারাই নামিয়েছে। দিনের আলো ফুটতে না ফুটতেই সেই ভয়ঙ্কর কাণ্ড দেখে সবার চোখ চড়ক কাজ। হাঁক ডাক করে মনিবদের বাড়ি থেকে দুজনকে তারা ডাকে। সবাই কিছু বলার আগে মনোহর দেহটা দেখে বলে, আমরা কিছু জানি না, তোমরা যা পারো করো। হ্যাঁ, আমি পয়সা দিয়ে দিচ্ছি, পোড়াও বা পুঁতে দাও, যা ইচ্ছা করো তোমরা। বলে বিহারীরা ছুটি নেয় ব্যাপারটা থেকে। না বাবু না, ও দেহ আমরা চিতায় দিতে পারবো না, তার চেয়ে বরং ওকে মাটিতেই পুঁতে দাও। কোথাও নিয়ে গিয়ে কোনো কাজ নেই, যে গাছে মরেছে তার তলাতেই ওকে পুঁতে দাও। হ্যাঁ, সেই ভালো, নয়তো চিল শকুনে ছেঁড়াছেড়ি করবে। মাথার ওপর চিল শকুন ততক্ষণে উঠতে শুরু করেছে। তাড়াতাড়ি ঝুমড়িকে মাটি চাপা দেওয়া হলো। তবু দৃশ্যটা ভুলতে পারল না কেউ। মাথা চুল দিয়ে গাছের ডালে বেঁধে মেরে ফেললো, ভাবা যায়? শ্বাসরোধ হয়ে তো সে মরেনি, সে মরেছে রক্তক্ষরণ হয়ে। হ্যাঁ তাই তো, চুল সমেত মাথার চামড়াটা ভাঁক হয়ে ঝুলে গিয়েছিল ঘাড়ের দিক থেকে, অথচ ছিঁড়ে যায়নি পুরোপুরি। ক্ষতস্থান থেকে রক্তক্ষয় হয়ে মরেছে মেয়েটা। কি বিভৎস কাণ্ড বলো তো, গায়ে সাদা থানটা রক্তে মাখামাখি। বাবা, ভাগ্যিস এই তল্লাটের কাছাকাছি কারোর ঘর নেই, থাকলে এ দৃশ্য দেখার পর রাতে কারোর ঘুম আসতো না সহজে। আতঙ্ক ভয় নিয়ে সবাই চলে গেল, কিন্তু যারা থাকলো তাদের মন নির্ভয়। কুঞ্জবিহারী খাচ্ছে আর মনোহর তাকে খাওয়াচ্ছে। ভাড়ার ঘর পুড়ে গেছে তো কি হলো, বাড়িতে কি ঘরের অভাব নাকি? অন্য একটা ঘরে নতুন ভাড়ার তৈরি করা হলো রাতারাতি। বাজার তুলে নিয়ে আসা হলো ভাড়ার ঘরে। নতুন রান্নাঘরে রান্না বাড়া চলছে। অবশ্য বেশিরভাগটাই মিষ্টি,
কুঞ্জবিহারী মাছ মাংস এককালে খুব খেয়েছে, কিছুদিন বন্ধ গেলেও ক্ষতি নেই। মনোহর যা করছে করুক, বেশ খোশ মেজাজেই আছে এখন সে। ভয়ঙ্কর সব দুর্ঘটনা ঘটে যাওয়ার 2 রাত পর কুঞ্জবিহারীর বিপদ হতে শুরু করলো। এই কিসের আওয়াজ মনোহর? শুনতে পাচ্ছ তুমি? আগে পাচ্ছি বটে, ওটা তো মনে হয় একটা মেয়ে মানুষের কান্না। কিন্তু এখানে এত রাতে কে কাঁদছে? আমি 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 যাচ্ছি কর্তা, আমি আমি দেখে আসছি কে কে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 দেখে আসছি। মনোহর লণ্ঠনটা নিয়ে বাইরে বেরিয়ে যায়। এই কান্নাটা ক্রমশই বাড়ছে। স্পষ্ট মনে হচ্ছে মনোহর এগিয়ে চলার সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজটা কি গ্রাস করছে ওকে, ভয় করছে তার নিশ্চয়ই। কিন্তু কি করবে? কর্তার অস্বস্তি ঘোচাতে না পারলে সেটাও একটা খারাপ ব্যাপার হবে। খাওয়া পাগল লোকটা এমনিতে ভোলা ভালা দেখতে হলে কি হবে, সে যে কতটা নিষ্ঠুর, সময় অসময় যে কতটা কঠিন হতে পারে তাও তো জানে মনোহর। নিজের চোখেই তো সব দেখল। পায়ে পায়ে সোজা অনেকখানি পথ এগিয়ে আসে মনোহর। পিছনে পড়ে আছে কর্তার প্রাসাদ, আর তার সামনের আম গাছটা তো আর নেই। কি রে, তুই এসেছিস? টিকা তো দেখ, মুতো তোদের দুজনকে লিখে এখানে বসেটো আসি বটে। কে 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 কার গলা? হ্যাঁ, কার গলা? বলেই সামনে ফুটে উঠল ঝুমরি। ঠিক যেভাবে মরেছিল সেইভাবেই গাছের ডাল থেকে ঝুলন্তভাবেই ব্যঙ্গ করে ঝুমরি বলে, সে কি কথা বুড়ো? ये तो তাড়াতাড়ি মুখে তো বুলেট লিখ। আমি 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 কিছু জানি না, আমি কিছু জানি না। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। সর্ব বলে তো তোকে ডেকে আনে নিরা শয়তান। হায় হায় কেনে দেখবি কায় গাছটার ডাল থেকে ঝুলাটো থাকতে কেমনটা লাগে দেখবি কায়? তুই মুখে যে ভাবে ঝুলা দিছিলি সেইভাবে আজ তোকে মজুলা আনব। হায় হায় দেখবি কায়? না 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 না, ছেড়ে দাও, বাঁচাও, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ও কর্তামশাই, কর্তামশাই। কিন্তু কেউ কথা শোনে না তার। ততক্ষণে ঝুমরি তার কাজ সেরে ফেলেছে। কাছাকাছি আসতেই বিভৎস দুর্গন্ধ নাকে এসে লেগেছে মনোহরের। এবার সে তার গলায়, ঘাড়ের পিছন দিকে দুদিক থেকে মানুষের হাতের ছোঁয়া পেতে শুরু করল। অবশ্য সে হাত যেন ঠিক স্বাভাবিক নয়। মাংসালো হাত দুটো অসম্ভব ঠান্ডা, কেমন কাদামাটি মাখা। জল জল ছোঁয়া সে হাতে। সেই হাতের চামড়া যেন পিছল, পচন ধরতে শুরু করেছে নাকি? হতেই পারে। 2 দিন দেহটা পোঁতা আছে মাটিতে, কিন্তু মাটিতে পোঁতা দেহ নিয়ে উপরে ক্রমশ আম গাছের উপর দিকে মনোহরকে তুলছে কি করে ঝুমরি? মরে যেতে যেতেও এই চিন্তাটা নাড়া দিল মনোহরের মাথায়, কিন্তু প্রশ্ন করার সুযোগ সে পেল না। তার আগেই ঘাটটা মোটকে দিল কি। তারপরেই মনোহরের দুটো হাত মোটা গাছের ডালে দুদিক থেকে দড়ির মতো পেঁচিয়ে বেঁধে দিল সে। তাকে এই রাতে এখানে ডেকে এনেছিল মারবে বলে। কাজ মিটিয়ে তৃপ্তির হাসি হেসে উঠল ঝুমরি। কিন্তু না, এতটুকুতে তো তার তৃপ্তি হওয়ার কথা নয়, এখনো যে একজন বাকি। এদিকে কুঞ্জবিহারী অঘরে ঘুমোচ্ছে। তখন বোধহয় মাঝরাত। ঠিক এই সময় বাতাসে শোনা গেল কান্নার আওয়াজ। ধীরে ধীরে কান্নাটা যেন সদর পেরিয়ে গোটা প্রাসাদ ঘুরে শেষে তার কানের কাছে বাজতে লাগলো। এই দেখো তো কে কাঁদছে! এই রাত দুপুরে কি যে কাঁদার ঢং, যে আমার ঘুমটাই একেবারে ভাঙিয়ে দিল। কুঞ্জবিহারী ঘুম থেকে ওঠে। ঘরের বাতি জ্বালানোই ছিল, কিন্তু এখন আর জ্বলছে না। এদিকে কান্নাটা ক্রমশই বাড়ছে। বিহারীর মনে হলো একটু আগেই এমন একটা কান্নার আওয়াজ এসে কানে লেগেছিল। তারপর মনোহরকে পাঠিয়েছিল দেখতে। কি হচ্ছে এসব?
আরে মনোহরটাই বা গেল কোথায়? বিহারি যেন আর তিষ্ঠতে পারছে না, অসহ্য ঘ্যান ঘ্যানে কান্নাটা মাথা থেকে পা পর্যন্ত যেন বিরক্ত করে মারছে। দূর ছাই নিকুচি করেছে, কোন আবাগের বেটি কাঁদ দিয়ে এসেছে কে জানে। আমি আজ তার কান্না 7 জন্মের মতো ঘুচিয়ে দেব। মরণ রাত বিরেতে মানুষের ঘুম ভাঙিয়ে কান্নার নাটক দেখাচ্ছি, দাঁড়া দেখাচ্ছি মজা। বলে অন্ধকারে পালঙ্ক থেকে নেমে অন্ধের মতো কান্না ধরে চলতে শুরু করে কুঞ্জবিহারী। চলতে চলতে সে বেরিয়ে যায় প্রাসাদের বাইরে। তারপর একসময় পথে নামে। সে যত এগোয় ততই বাড়ে কান্না, সঙ্গে বিরক্তি, চূড়ান্ত অস্বস্তি শুরু হয়েছে। কান্নাটা না থামাতে বলে যেন নিঃশ্বাস নেওয়াই দায় হয়ে উঠছে। কি সাংঘাতিক কান্না রে বাবা। চলতে চলতে বিহারি এসে দাঁড়ালো সেইখানে যেখানে তার এসে দাঁড়ানোর কথা ছিল। প্রচণ্ড চিৎকার করে উঠল বিহারি। কে কে এমন রাতের বেলা কাঁদছো? হ্যাঁ, কি এমন দুঃখ হয়েছে তোমার? তো মরেছে নাকি? রাতের ঘুমটাই নষ্ট করে দিল। মানুষকে যা দিয়ে কাঁদছো কোন শোকে? হ্যাঁ, চুপ করো চুপ করো বলছি, নয়তো কি বটে? হ্যাঁ, কে কথা বললো? কে কথা বলছে? এই সামনে আসো, সামনে এসো, আমি কিছু দেখতে পাচ্ছি না। তৎক্ষণাৎ দেখতে পাওয়া শুরু হলো। কুঞ্জবিহারী কাঞ্জিলাল চমকে উঠল। আম্রপালি গাছের তলায় এসে দাঁড়িয়েছে সে। মাটি থেকে অনেক উঁচুতে পাশাপাশি দুটো টাটকা আর বাসি মরা ঝুলছে। এ কি দেখছি আমি? মনোহর, মনোহর! কর্তা আমায়ও শাস্তি দিয়েছে, এবার আপনার পালা। ঠিক তো বলছে, মুটের মতো গাছের ডালে দোল খেপিয়ায়। না না না, আমি মরবো না, আমি মরতে পারি না। বলেই কুঞ্জবিহারী প্রাণের দায়ে ছুটতে থাকে। কিন্তু ঝুমরির কথা শোনে না। বিহারীর পা দুটো ছুটতে থাকে। সে মোটা মানুষ, ছুটতে ছুটতে কিছুটা পথ পার হয়ে যায় বটে, কিন্তু প্রাণটা বাঁচাতে পারে না শেষ অবধি। গ্রামের সীমানার মাঝামাঝি গিয়ে সশব্দে উপুড় হয়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গে দম ফেটে মরণ হয় তার। এইভাবেই কেটে যায় বাকি রাতটা। পরদিন সকালে গ্রামবাসীরা ব্যাপারটা দেখে অবাক হয়ে যায়। পায়ে পায়ে প্রাসাদের দিকে এগিয়ে গিয়ে গাছে ঝুলতে থাকা মনোহরের দেহ তারা দেখতে পায়। তারপর যা হওয়ার তাই হয়েছে। পানা পুকুরের জলের মতো জল্পনা গুলিয়েছে পরের বেশ কিছু মাস ধরে এ গ্রামে ও গ্রামে, কিন্তু জবাব পায়নি কেউই। দিনে দিনে ও পথ মাড়ানো ছেড়ে দিয়েছে সবাই। অবশ্য সাধ করে নয়, কুঞ্জবিহারী এবং মনোহরের শেষ কাজ সার্বজনীনভাবেই সবাই করেছিল। ফলে তার সব টাকা কড়ি, বিষয় সম্পত্তি সবকিছুই এখন সবার। ফাঁকা মাঠে 12 ভূত একসঙ্গে গোল দিয়েছে। একটা পিতলের রেখাবি পর্যন্ত কেউ ছাড়েনি। কয়েকজন মিলে তো প্রাসাদটাই দখল করে বসেছিল, কিন্তু এক রাতও কাটাতে পারেনি। একটা কান্না জ্বালিয়েছে তাদের। ভুতুড়ে আতঙ্ক টের পেয়ে পত্রপাঠ বিদায় নিয়েছে সবাই। কিন্তু ঝুমরিও ছাড়নেওয়ালি নয়। সেই দিন থেকে আজ পর্যন্ত সে উঁত পেতে আছে। আসলে প্রতিশোধ নিতে না পারার জ্বালাটা ঝুমরিকে রেহাই দেয়নি এখনো। কুঞ্জবিহারী কাঞ্জিলাল যদি আম গাছের উল্টো দিকে ছুটে না যেত, তাহলে এতদিন অপেক্ষা করতে হতো না সাঁওতালিনীকে। তার তো আর ওই গাছতলা ছেড়ে যাওয়ার উপায় নেই। কালের কবলে গাছ পড়ে গেছে। কিন্তু আজ অবধি সেইখানে মাটির নিচেই কঙ্কাল হয়ে শুয়ে আছে ঝুমরির অতীত। তার অপেক্ষা এখনো শেষ হয়নি। বিপুল শহর থেকে মামার ঘর আর চাকরিটার ফাঁদে পড়ে যদি গ্রামে এসে না থাকতো, আর ওদিকে সুখবরটা আস্তে আস্তে যদি অতটা রাত না হতো, তবে বোধহয় এমন করে বিপুল মাঝির প্রাণটা যেত না। সবটাই হলো সময়ের দোষ। এইদিকে তো সে নতুন, ভুল হতেই পারে। তাড়াহুড়োর সময় কত ভুলই তো হয়। সে কি আর জানতো যে পদ ভোলা পুরুষকে নিজের নাগালে টানার জন্য বসে আছে কেউ? একটু ভুল হলেই সে ভয়ঙ্কর হয়ে উঠবে।
বিহারীর ওপর না মেটাতে পারা রাগটা পুষে রেখে ঝুমরি রাত জাগে। হাতের কাছে যদি কোনো পুরুষ মানুষ পায় তাহলে শুধুমাত্র পুরুষ হওয়ার অপরাধেই সে শাস্তি দিতে বসে। তাও আবার শাস্তিটা হয় এমন আকর্ষণীয়, শুধু খাইয়ে খাইয়ে কেউ কাউকে মেরে ফেলেছে। এমন কথা কি কেউ আগে শুনেছে? না, শোনেনি। আর কেউ জানেও না যে ও পথে এখনো প্রতি রাতে সুযোগের সন্ধানে সে ওঁত পেতে বসে আছে। শুনছিলেন তিনি তার কলমে ঝুমরি। আজকের গল্পের গল্প পাঠে রৌনক, বিভিন্ন চরিত্রে ঝুমরি, খুশি, কুঞ্জবিহারী, বুবাই, বিপুল, শুভদীপ, ঝি, পাপিয়া, নটবর, সৌমিক, মনোহর, রাজ, রাধুনী, পম্পা, রাধুনী 2, আকাশ, কাজের লোক 1, রুদ্র, কাজের লোক 2, মধুরা, গ্রামবাসী 2, নিতু, গ্রামবাসী 1, প্রত্যুষা। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া। শব্দগ্রহণ জয়া। ধ্বনি ও প্রচ্ছদ পরিকল্পনায় ইঙ্কপ্লেস ক্রিয়েশনস। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।